একটি খবর একটু আমাকে চমকে দিয়েছে। সেটা হলো যে আমি খবরটি আসলে একটি গণমাধ্যম ছাড়া অন্য কোথাও এখন পর্যন্ত আমার নজরে আসেনি। শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিন তাদের যে মাল্টিমিডিয়া বা লাইভ প্রোগ্রামে এক্সক্লুসিভ হিসেবে তারা সেটি প্রচার করেছে। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু অন্য কোনো মিডিয়াতে এটি দেখলাম না। সেটি হচ্ছে তারেক রহমানের গাড়ি বহর যখন মাদারীপুর অতিক্রম করছিল, তখন সকাল 8টা 46 মিনিটে মাদারীপুরের সাদুর ব্রিজ এলাকায় বা এরকম একটি নাম, সেই জায়গাটিতে হঠাৎ করেই তার গাড়ি বহরে ইট নিক্ষেপের ঘটনা ঘটে। ইট নিক্ষেপ করেছে তার গাড়ি বহরে, কিন্তু ততক্ষণে তারেক রহমান যে গাড়িতে ছিলেন সেটি সামনে চলে যায়, পেছনে এসএসএফ এর গাড়ির উপরে সেই ইট পড়ে এবং সামনে গ্লাসে পড়েছে ইটটি। স্বাভাবিকভাবেই দ্রুত গতিতে নিরাপত্তার যারা প্রধানমন্ত্রীর বহরে যারা থাকেন ওই জায়গাটি অতিক্রম করেন, এবং এরপরে খোঁজাখুঁজি শুরু হয়। কে ইট মেরেছে, কেন মেরেছে, এটি কিন্তু এখন পর্যন্ত অন্ততপক্ষে জানা যায়নি। কারণ আগেই আমি বললাম যে অন্য কোনো মিডিয়ায়, মেইন স্ট্রিমের কোনো মিডিয়ায় এই খবরটি দেখা যায়নি। কেন এই নিউজটিকে ব্ল্যাক আউট করা হয়েছে, নাকি অন্য কেউ পাননি? একমাত্র বাংলাদেশ প্রতিদিন এই নিউজটি আপনারা পাবেন। বাংলাদেশ প্রতিদিনে অনলাইন ভার্সনে গেলেই দেখতে পারবেন। যদি এতক্ষণে সেটি আমি আগে দেখার পরপরই এটি আমি সেভ করে রেখেছি, এবং আপনারা যারা আমার এই লাইভটিতে এখন দেখবেন তারা পোস্টারটি দেখলে দেখবেন আমি কিন্তু ওই ভিডিও থেকেই ছবিটি বসিয়েছি, এবং আপনারা খুঁজলে দেখতে পারবেন একদম লাইভ ভিডিওটি আছে। ইটটি কিভাবে এসে পড়লো সেটি দেখানো হয়েছে, এবং সামনের গাড়িতে যারা আর্মির যারা ছিলেন তারা সেই ঘুরে আবার দেখছেন। পুরো বিষয়টি ভিডিওতে এসছে। তো প্রশ্নটি হলো, তারেক রহমানের গাড়ি বহরে কারা বা কেন ইট নিক্ষেপ করলেন? একজন প্রধানমন্ত্রীর গাড়িতে ইট নিক্ষেপ করবেন, কারা করলেন, কেন করলেন, সেটিকে এখনো বের করা গেল কিনা। আর মিডিয়াই বা এই ঘটনাটিকে কি কোনো পাত্তাই দিচ্ছে না, নাকি একেবারেই তারা জেনে বুঝে শুনে, অথবা সরকারের বা সেনাবাহিনীর, যেহেতু এসএসএফ এর গাড়িতে পড়েছে আর প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে তো এসএসএফ থাকেন, তারা কি কোনো নির্দেশনা দিয়েছেন কিনা যাতে অন্য কোনো মিডিয়া এটি না ছাপে? তাইলে বাংলাদেশ প্রতিদিন শুধুমাত্র এই নিউজটি কিভাবেই বা করলো, কেনই বা করলো? স্থানীয় যে প্রতিনিধি তার কণ্ঠ আপনারা শুনতে পাবেন, তিনি লাইভ করছেন এবং বলছেন, তার নাম বেলাল নামে এরকম একজন, এবং এটি আমি দেখলাম। তো এই যে প্রশ্নটি হলো, কেন তার গাড়ি বহরে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র 3 মাস অতিক্রম করলেন, এখনই তার গাড়ি বহরে কেন এটি নিক্ষেপ করলো, এবং কেনই মিডিয়া মেইন স্ট্রিম এটি ব্ল্যাক আউট করলো? এই প্রশ্নটি রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। আপনারা যারা দেখতে চান বাংলাদেশ প্রতিদিনের, যদি অনলাইন ভার্সনে আপনারা খুঁজলে এটি পেয়ে যাবেন। তাদের ইউটিউব চ্যানেলে, বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেলেও আপনারা খুঁজলে এটি পেয়ে যাবেন। আবারও কি বাংলাদেশ সেনা শাসনের পথে কারা নেতৃত্ব দিচ্ছেন? 5 অগাস্ট 2024 থেকে জ্বলছে বাংলাদেশ। যে শীর্ষ জেনারেলদের চাকরিচ্যুত করা হয়েছিল তার কি আসলে চুপচাপ বসে আছেন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সামরিক অভ্যুত্থানের নীল নকশা? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ডক্টর ইউনূসের বিদায়ের পর নির্বাচিত সরকারের ভেতরে কেন এত তীব্র অস্বস্তি? বাংলাদেশ কি তবে 1-11 মতো আরেকটি ছদ্মবেশী সেনা শাসনের মুখোমুখি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2024 সালের 5 অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে ওলটপালট শুরু হয়েছিল তার সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। সরকার পতনের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বাধ্যতামূলক অবসর, বরখাস্ত বা পদচ্যুত হন। যদিও কতজন শীর্ষ জেনারেল চাকরি হারিয়েছেন তার কোনো একক সুনির্দিষ্ট সরকারি তালিকা আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, তবে নিশ্চিতভাবে বেশ কিছু জেনারেলের চাকরি হারানোর তথ্য পাওয়া যায়।
যেমন শীর্ষ জেনারেলদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম 2024 সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, তাকেও একই প্রক্রিয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মেজর জেনারেল হামিদুল হক, তিনিও বাধ্যতামূলক অবসরের শিকার হন। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। মেজর জেনারেল জেউল আহসান, তাকেও চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং একই সাথে তাকে আটক করা হয়। মেজর জেনারেল কবির আহমেদ, তাকে বিচারের আওতায় আনবার একটা প্রক্রিয়া যখন চলছিল অন্যান্য সামরিক কর্মকর্তাদের, যেমন এই মুহূর্তে ক্যান্টনমেন্টের ভেতরে একটি সাব জেল আছে, যে সাব জেলে বন্দী করা রাখা হয়েছে সামরিক কর্মকর্তাদের, তাদের মধ্যে মেজর জেনারেল কবির আহমেদও ছিলেন, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। সবশেষ তাকে আর আটক করা যায়নি, তিনি যে কোনো ভাবে দেশ ত্যাগ করে বিদেশে চলে গেছেন। আমরা যাদের নাম বললাম এর বাইরেও পরবর্তী সময়ে সেনাবাহিনীতে আরো অসংখ্য রদবদল, বদলি ও অবসর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই শীর্ষ সামরিক কর্মকর্তাদের চাকরি থেকে সরানো হলো, তারা এখন কোথায়? তারা কি ঘরে বসে সাধারণ মানুষের মতো সময় কাটাচ্ছেন? তারা ম্যাক্সিমাম ভারতে আছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু তারা যে চুপচাপ বসে আছেন এটি যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। পর্দার পেছনের খবর এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বরখাস্তকৃত এবং চাকরিচ্যুত অফিসাররা মোটেও বসে নেই, তারা ভেতরে ভেতরে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন। তাদের এই গোপন তৎপরতা ও কাজের চূড়ান্ত ফল হিসেবে বাংলাদেশে হয়তো যে কোনো মুহূর্তে ভর করতে পারে সরাসরি বা পরোক্ষ সেনা শাসন। অন্যদিকে রাজনৈতিক ফ্রন্টের দিকে তাকালে দেখা যাবে যে দেশ আজ এক মারাত্মক এবং অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস অত্যন্ত মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। তার ইচ্ছে ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকার, কিন্তু দেশের জটিল পরিস্থিতি এবং নানামুখী চাপের কারণে তিনি বেশি দিন টিকতে পারেননি। অবশেষে ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসন একটি নির্বাচন দিতে বাধ্য হয়। কিন্তু তথাকথিত এই নির্বাচিত সরকারকে কি আপনারা আজ খুব স্বস্তিদায়ক অবস্থায় দেখছেন? একেবারেই না। যে দলটির সরকার আজ প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের ভেতরে আজ দারুণ অস্বস্তি, তীব্র ক্ষোভ এবং কুন্দল কাজ করছে। এর মূল কারণ হলো দলের যেসব নেতাকর্মী বা ত্যাগী নেতৃত্ব দীর্ঘদিন রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন এবং চরম ত্যাগ স্বীকার করেছেন, তারা আজ বলতে গেলে সরকারে বা দলে কোনো মূল্যায়ন বা দায়িত্বই পাননি। বরং এমন সব অপরিচিত এবং অনভিজ্ঞ লোকজনকে বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে যে আজ 5 মাস পার হয়ে গেলেও দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, দলের কর্মীরাও তাদের অনেকের নাম পর্যন্ত এখনো বলতে পারবে না। এই পুরো বিষয়টি আসলে একটি গভীর দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ। অন্যদিকে যে গোষ্ঠীটি আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল সেই গোষ্ঠীটি কিন্তু অত্যন্ত সক্রিয়। তারা পর্দার আড়ালে এমন কিছু ছক বসছে যে ছকে আওয়ামী লীগকে পতন ঘটানো হয়েছিল, বিএনপিকে, এই যে একটা ব্যর্থ সরকার, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, ত্যাগী নেতারা দায়িত্ব পায়নি, অপরিচিত আনকোরা লোকজন দায়িত্ব পেয়েছে, বিএনপি যাতে ব্যর্থ হয় এমন, এটি আমরা বলছি যে দেশি বিদেশি ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রের ফলে এই সরকার যখন কোনো কাজ করতে পারবে না, সেই গোষ্ঠীটি আওয়ামী লীগকে যারা পতন ঘটিয়েছিল, জামাত এবং অন্যান্য সাথে দেশি বিদেশি শক্তি, তারা বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করবে, সেই ছকটাও আঁকা হচ্ছে বা নেপথ্যে কাজ চলছে। সেই উগ্রপন্থী গোষ্ঠীটি বা সরকার পতনকারী গোষ্ঠীটি কিভাবে কাজ করছে দেখুন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আজ 5 মাস পার হয়ে গেছে, কিন্তু তারা জনগণের দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য কাজ করতে পারে নাই। আজ থেকে 2 বছর আগে আওয়ামী লীগ সরকার যেভাবে দেশ চালিয়েছিল, দেশের আইন শৃঙ্খলা এবং অর্থনীতি যেভাবে সচল রেখেছিল, একটি স্থিতিশীল বাংলাদেশ রেখেছিল, বর্তমান সরকারের মধ্যে তার ছিটে ফোটাও নেই। 5 মাসে এই সরকার একটিও বড় বা সফল কাজের উদাহরণ সৃষ্টি করতে পেরেছে কি? কেউ বলতে পারবেন? পারবেন না। কাজেই মাত্র 5 মাসের মাথাতেই দেশের ভেতরে এবং প্রশাসনের ভেতরে একটা বড় ধরনের পরিবর্তনের চাপা উত্তেজনা ও ক্ষোভ কাজ করছে। মানুষ বিকল্প খুঁজতে শুরু করেছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ও জনপ্রিয় দল আওয়ামী লীগের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলবল সহ বাংলাদেশে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি যদি দেশে ফিরে আসেন তবে রাজপথ যে আবার উত্তপ্ত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। 2006 সালের সেই লগি বৈঠা আন্দোলন এবং চরম সহিংস পরিস্থিতি আমরা আবারও দেখতে পাবো। দেশ চলে যাবে এক গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতে।
দেশ যদি এমন চরম অস্থিতিশীলতার দিকে যায় তবে উদ্ধার করবে কে? অনেকেই ভাবছেন 2007 সালের মতো আবারও কোনো 1-11 মডেলের তত্ত্বাবধায়ক সরকার আসবে কিনা, কিন্তু সেখানেও একটি বড় সমস্যা তৈরি হয়ে গেছে। সদ্য বিদায়ী ডক্টর ইউনূসের পরিষদে থাকা তথাকথিত সুশীল সমাজ বা সুশীল ব্যক্তিরা সেই 1-11 মডেলের গ্রহণযোগ্যতা জনগণের কাছে পুরোপুরি নষ্ট করে ফেলেছেন। সুশীলদের ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। তাহলে উপায় কি? বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী ছাড়া আর কোনো বিকল্প বা উপায় আজ দেশের সামনে খোলা দেখা যাচ্ছে না। যেমনটা আমরা আগেই বলেছি যে চাকরিচ্যুত ও ক্ষুব্ধ সামরিক কর্মকর্তারা বসে নেই, তারা কাজ করে যাচ্ছেন এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই একটি ব্যতিক্রমী রাজনৈতিক অধ্যায় দেখতে যাচ্ছে। আর তা হলো সেনা শাসনের অধীনে গণতন্ত্রের জন্য একটি নতুন নির্বাচন। সেখানে বর্তমান সেনা প্রধান থাকতেও পারেন, নাও পারেন। অর্থাৎ সরাসরি সামরিক হস্তক্ষেপে শান্তি ফিরিয়ে এনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে পর্দার আড়ালে যে বড় কিছু ঘটছে তা নিশ্চিত। খুবই গুরুতর এবং স্পর্শকাতর একটি প্রশ্ন সামনে এসেছে। সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেয়া আছে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেই মৃত্যুদণ্ড স্থগিত করা হবে কিনা। খুবই যৌক্তিকভাবে এই প্রশ্নটি সামনে এসেছে, তার কারণ তিনি আত্মসমর্পণ করতে চান। তিনি কোন প্রক্রিয়ায় দেশে এসে আত্মসমর্পণ করবেন, এমন প্রশ্ন অনেক জোরালোভাবে উঠাতে এই প্রশ্নটিও সামনে চলে আসছে। সেটি কেমন, আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ, যাকে সবাই বাচ্চু রাজাকার হিসেবেই চেনেন, সেই আবুল কালাম আজাদ পাকিস্তানে পালিয়েছিলেন, নির্বাসনে ছিলেন। ডক্টর ইউনূস 5 আগস্টের পরপরই ক্ষমতা দখলের পর তার সরকার তার মৃত্যুদণ্ড 1 বছরের জন্য স্থগিত করে। তারপর বাচ্চু রাজাকার চলে আসেন দেশে এসে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 13 বছর পর আত্মসমর্পণ করেন এবং আত্মসমর্পণের পর তাকে জেলেও যেতে হয়নি। ট্রাইব্যুনাল 2-এর বিচারকরা বললেন তিনি যেমন আছেন তেমনই থাকবেন, অর্থাৎ তিনি মুক্ত থাকবেন। যেহেতু সেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন কোনো আসামি যদি নির্বাসনে থাকে তবে তার এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণে রয়েছেন, তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে হস্তান্তর করতে হবে তাকে। এখন কি হবে? এখন তো আত্মসমর্পণের একটা সুযোগ নজির তো রয়েছে এই দেশেই, এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে, যেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আবার চোখের সামনে একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম। ধরুন শেখ হাসিনা স্থলপথে বেনাপোল বর্ডার দিয়ে অথবা আকাশপথে ঢাকা বিমানবন্দরে এসে যেভাবে হোক, যে প্রক্রিয়া হোক পৌঁছলেন, দেশে ঢুকলেন, তখন কি করা হবে? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাতে পেয়েও প্রশাসন বা সরকারের পক্ষ থেকে তাকে উল্টো বিমানে তুলে দেওয়া হবে, অথবা বেনাপোল বর্ডার দিয়ে যে গাড়িতে তিনি আসছিলেন সেই গাড়িতে ভারতমুখী করা হবে। হঠাৎ করে চোখে পড়লো সরকার সম্ভবত সে ধরনেরও কোনো এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। একই চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব গণমাধ্যমকে বলছিলেন, যেহেতু ভারত সরকারকে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে বাংলাদেশ সরকারের কাছে, অন্যথায় অন্য যে কোনোভাবে, অন্য যে কোনো প্রক্রিয়ায় তিনি যদি দেশে ঢোকেন তাকে পুশব্যাক করা হবে। কপাল দেখুন শেখ হাসিনার, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তাকে প্রশাসন হাতের মুঠোয় পাওয়ার পরও ফিরিয়ে দেবে, এমন কপাল কজনের ভাগ্যে জোটে। আর এই যে আমিনুল ইসলাম সাহেব পুশব্যাক করার কথা বললেন, কি হিসেবে? তাকে কেউ চেনে না, তার পরিচয়পত্রের দরকার, তিনি বাংলাদেশের নাগরিক নন, তাকে ভিনদেশী নাগরিক মনে করে পুশব্যাক করে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে। বলতেই পারেন তারা আইন বিশেষজ্ঞ, নানান ধরনের আইন তারা দেখাতেই পারেন।
আর এই যে বারবার প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে, শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে তার বিরুদ্ধে কি কোনো মামলা ছিল? তিনি মামলার আসামি হিসেবে ভারত পৌঁছেছেন? ভারত কি তাকে বন্দী হিসেবেই ট্রিটমেন্টটা দিচ্ছে, সেই চোখেই তারা দেখছে? তা তো নয়। তাহলে প্রত্যর্পণ চুক্তির বিষয় তো বন্দি বিনিময়ের বিষয়, তাকে তো ভারত বন্দি মনে করে না। আবার আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্ভবত সরকারের কোনো প্রতিনিধি হিসেবে এই প্রথমবারের মতন মুখ খুললেন। তিনি বললেন, যেভাবেই যার কাছেই শেখ হাসিনা আত্মসমর্পণ করুক, বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক আর যাই করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। শেখ হাসিনা কি বলেছেন যে না আমি আত্মসমর্পণ করতে দেশে যাওয়ার পর জেলে যাব না? তিনি তো তা বলেননি, বরং তিনি ওইটি মাথায় নিয়েই তো ঘোষণা দিয়েছেন যে আমি দলের অন্যান্য নেতাদের নিয়ে দেশে ফিরবো, আত্মসমর্পণ করব। ভয় কেন দেখানো হচ্ছে তাকে, এবং ভয়টা কোন পর্যায়ে দেখানো হচ্ছে? এবার আসুন সে বিষয়ে একটু কথা বলি। বিপ্লবী যেসব আইনজীবীরা শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তর্ক উপস্থাপন করে তার ফাঁসি দাবি করেছিল, আবেদন জানিয়েছিল, সেই আইনজীবীদের অন্যতম শীর্ষ আইনজীবী বা শীর্ষই বলা যায় তাকে, মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি বলছেন কি শেখ হাসিনা দেশে আসতে পারেন, কিন্তু দেশে নামার সঙ্গে সঙ্গে মানুষ তাকে ফুল দিয়ে বরণ করতে যাবে, তো বরণ করার ওই দড়িটা থাকবে ম্যানিলা রোপ দিয়ে তৈরি। ম্যানিলা রোপ মানে আপনারা জানেন যে ফাঁসির যে দড়ি, সেটিকে ম্যানিলা রোপ বলা হয়। অর্থাৎ তিনি স্পষ্টত বলছেন তিনি যখন যেভাবে ঢুকবেন ওখানেই ফাঁসিতে ঝুলানো হবে। এই ব্যক্তি আবার ছিল শেখ হাসিনার যুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী, চিফ প্রসিকিউটর। এরা নিজেরাই যেই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বের করলো সেই ট্রাইব্যুনালকেই মানে না, মানে সেই ট্রাইব্যুনাল পর্যন্ত যেতে দেবে না তারা, সেই বিচারের রায়ও মানে না, মবের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবার কথিত বিপ্লবী সার্জিস আলম, তিনি এবার প্ররোচনা দিচ্ছেন আত্মহত্যার। তিনি বলেছেন যে শেখ হাসিনার উচিত দিল্লিতেই আত্মহত্যা করার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পণ্ডিত ব্যক্তিরা বলছেন যে ভারতে পলাতক ডাইনি হাসিনা দেশের মাটিতে পা রাখার সাথে সাথে উন্মত্ত আমজনতার প্রতিশোধ স্পৃহায় যে মব সৃষ্টি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা ঠেকানোর সক্ষমতা নেই। এরকম অনেকে লিখছেন, অনেক সময় লাগবে এগুলো বলতে গেলে। অর্থাৎ এই যে ট্রাইব্যুনালের বিচার রায়, এসব বিচার টিচার কিছুই না, কেবলই শো অফ। মন চাইলে বিচার করলাম, মন চাইলো ফাঁসির আসামি ফিরিয়ে দিলাম, মন চাইলো আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাকে মেরে ফেললাম, যা ইচ্ছা তাই।